আজ হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের রাত গভীর। দোষ আমারই। বন্ধুর বোনের বিয়ে, যাব আর খেয়ে চলে আসব, এই ঠিক ছিল। কিন্তু গিয়েই মুশকিলে পড়লাম। বন্ধু একান্তে ডেকে হাত দুটো ধরে বলল, উদ্ধার করে দে ভাই, ভীষণ বিপদে পড়েছি। কি আবার হলো? পাড়ার ছেলের দল পরিবেশন করবে ঠিক ছিল, কিন্তু তাদের মধ্যে একদল বেপাড়ার জলসা শুনতে চলে গেছে। লোক কম, তোদের হাত লাগাতে হবে। ঠিক আছে। পাঞ্জাবি খুলে ফেললাম, তারপর কোমরে গামছা বেঁধে লেগে গেলাম কাজে। সব যখন শেষ হলো, রাত 12টা বেজে গেছে। নিজের আর কিছু মুখে দেওয়ার ইচ্ছে ছিল না। একটু দই খেয়ে রাস্তায় যখন পা দিলাম, তখন 12:30। বন্ধু বলেছিল নিমন্ত্রিতদের কারো মোটরে উঠিয়ে দেবে, কিন্তু রাস্তায় নেমে দেখা গেল সবাই চলে গেছে, কোনো মোটরও নেই। বন্ধুকে আশ্বাস দিলাম আমি বড় রাস্তা থেকে একটা ট্যাক্সি ধরে নেব। 12:30 কলকাতার পক্ষে আর এমন কি রাত। রাস্তার মোড়ে গিয়ে দেখলাম এদিকে ওদিক দুদিক ফাঁকা, যানবাহন তো নেই, রাস্তা জনমানব শূন্য। বরাত। আচমকা ফোঁটা ফোঁটা বৃষ্টি শুরু হলো। বিরক্তিকর। বৃষ্টির ফাঁকে রাস্তার আলোগুলো বেশ নির্জীব, নিষ্প্রভ। পিছিয়ে একটা দোকানের আড়ালে দাঁড়াতে গিয়েই বিপত্তি। একটা কালো কুকুর শুয়েছিল। দেখতে না পেয়ে একেবারে তার পেটের ওপর পা চাপিয়ে দিতেই কুকুরটা বিকট স্বরে চিৎকার করে উঠল, গেছি রে বাবা। লাফিয়ে রাস্তার কাছে আসতেই চোখে পড়ে গেল অনেক দূর থেকে একজোড়া আলো এগিয়ে আসছে। মরিয়া হয়ে রাস্তার মাঝখানে দাঁড়ালাম। বাস, লরি, ট্যাক্সি, প্রাইভেট গাড়ি, যাই হোক না কেন, দুহাত তুলে থামাবো। তা না হলে সারাটা রাত এইখানে দাঁড়িয়ে থাকতে হবে, কিংবা পিছু হেঁটে নিমন্ত্রণ বাড়ি গিয়ে বন্ধুকে ঘুম থেকে তুলে বিব্রত করতে হবে। আলো দুটো খুব ধীরে এগোচ্ছে। মাঝে মাঝে সন্দেহ হলো বুঝিবা থেমেই আছে, আর এদিকে আসবেই না। পকেট থেকে রুমাল বের করে সবে ভিজে মাথাটা মুছে নিচ্ছি, আচমকা কর্কশ কণ্ঠস্বরে চমকে উঠলাম, কি মশাই, রাস্তার মাঝখানে নটরাজ নৃত্য দেখাচ্ছেন নাকি? তারপর চাপা দিলেই চটে যাবেন। তাড়াতাড়ি রাস্তা থেকে সরে এসে লক্ষ্য করলাম একটা মিনি বাস। দূরের আলো জোড়া আর দেখা গেল না। তার মানে দূরের আলো দুটো এই মিনি বাসেরই। হঠাৎ খুব দ্রুত এসে পড়েছে। আরে দাঁড়াও দাঁড়াও, আমি উঠবো। মিনি বাস থামলো। হাতল ধরে উঠে পড়লাম। মিনি বাস একেবারে ফাঁকা। অবশ্য এই মাঝরাতেরও পরে যাত্রী আর পাবে কোথায়। পিছনের সিটে বসে স্বস্তির নিঃশ্বাস ফেললাম। মাথাটা ভালো করে মোছা হয়নি, কোঁচার খুঁট খুলে জোরে জোরে মুছে নিলাম। আমার আবার সর্দির ধাত, মাথায় জল বসলেই বেদম কাশি শুরু হবে। মনে হলো হাতের ওপর কে যেন বরফের টুকরো চেপে ধরেছে। মুখ তুলে দেখলাম একটা ছোকরা আমার হাতে টোকা দিচ্ছে। দাদা, টিকিটটা করবেন? জিজ্ঞাসা করলাম, ঢাকুরিয়া যাবে তো? হ্যাঁ যাবে, যেতেই হবে। কত ভাড়া? 3 টাকা। 3 টাকা? 90 পয়সা করে যাই যে। কথাটা বলেই বুঝতে পারলাম ঠিক বলিনি। যতই হোক দিনের বেলা যা রেট, এই মাঝরাতে দুর্যোগে যে সে রেট কখনো হতে পারে না, সে আমারই বোঝা উচিত।
বাড়তি পয়সা বোধহয় ড্রাইভার কন্ডাক্টরের পকেটে যাবে। কোনো কথা না বলে 3টে টাকা এগিয়ে দিলাম। টিকিট দিতে দিতে লোকটা বলল, এ মিনি বাসে যেখানে যাবেন 1 ভাড়া, সামনের স্টপেজে নামলেও ওই 3 টাকা। লোকটার সঙ্গে তর্ক করতে ইচ্ছে হলো না। বলুক যা ইচ্ছা, মাঝরাতে যে পৌঁছে দিচ্ছে এই আমার ভাগ্য। সিটে হেলান দিয়ে বাইরের দিকে দেখলাম, সব ঝাপসা, কিচ্ছু দেখা যাচ্ছে না। মিনি বাস খুব জোর ছুটছে। এত রাতে পথিক নেই, ট্রাফিক সিগন্যালের বালাই নেই, তাই এই বেপরোয়া গতি। কিছুক্ষণ পরে ঘুমে চোখ বুজে গেল। ঘুমিয়ে পড়লেও অসুবিধা নেই, লোকটা আমি কোথায় নামবো জানে, ঢাকুরিয়া এলে ঠিক ডেকে দেবে। এক সময় ঘুম ভাঙল। মিনি বাস একভাবে ছুটছে। চোখ হাতঘড়ির দিকে পড়তেই চমকে উঠলাম। রাত 2:30। যেভাবে মিনি বাস ছুটছে এতক্ষণে কখন ঢাকুরিয়া পৌঁছে যাওয়ার কথা। জিজ্ঞাসা করবার জন্য এদিক ওদিক দেখেই অবাক হলাম। মিনি বাস খালি, কেউ কোথাও নেই। ও মশাই, শুনছেন? এই ঠিক রুটে যাচ্ছেন তো? ঢাকুরিয়া পিছনে ফেলে এলেন নাকি? কোনো উত্তর নেই। আশ্চর্য, গেল কোথায় লোকটা? আমি যখন ঘুমিয়ে পড়েছিলাম তখন বোধহয় মিনি বাস থামিয়ে লোকটা নেমে গেছে। কিন্তু এভাবে মাঝপথে কি নেমে পড়তে পারে? ঝড়ের বেগে মিনি বাস ছুটছে। মনে হচ্ছে মাঝে মাঝে চাকাগুলো যেন রাস্তায় ছুটছে না। ঢাকুরিয়া কখন পার হয়ে গেছে। নিচু হয়ে দেখলাম দুপাশে ঝোপ জঙ্গল, জোনাকির বাহার। শহর ছাড়িয়ে গাঁয়ের মধ্যে দিয়ে কোথায় চলেছে মিনি বাস। আমি এগিয়ে একেবারে সামনের সিটে গিয়ে বসলাম। ঝুঁকে পড়ে ড্রাইভারকে বললাম, দাদা, কোথায় চলেছেন? জায়গাটার নাম কি? ড্রাইভার পিছনে ফিরল না। গম্ভীর গলায় বলল, আমি বলবো কি করে? কন্ডাক্টর ঘন্টা না দিলে আমি বাস থামাই কি করে? কিন্তু ঘন্টা দেবে কি? কন্ডাক্টর তো কখন নেমে গেছে। এবার ড্রাইভার পিছন ফিরল। এই পেঁচি ভূতগুলোর কথা আর বলবেন না মশাই। এই আছে, এই নেই। এদের সঙ্গে একসঙ্গে কাজ করাই ঝকমারি। আমার মেরুদণ্ড বেশ শীতল প্রবাহ। সমস্ত শরীর কেঁপে উঠল থরথরিয়ে। মানুষ নয়, নরকঙ্কাল। চোখের দুটো গর্তের মধ্যে লাল আলোর শিখা। কথা বলবার সময় দাঁতগুলো মরমর করে উঠল। গলা দিয়ে ভয়ার্ত স্বরে বেরোল, আপনি? আবার ড্রাইভার হেসে উঠল। 2 হাতে পাশা নাড়লে যেমন শব্দ হয় তেমনি আওয়াজ। আমি? এই দেখুন। কঙ্কাল হাত দিয়ে ড্রাইভার একটা পইতে তুলে ধরল। খানদানি ব্রহ্মদত্তি। বর্ণশ্রেষ্ঠ ব্রাহ্মণ ছিলাম। আমার সঙ্গে ওদের তুলনা? মরেওছি ব্রাহ্মণের হাতে। ড্রাইভার মুখ ফিরিয়ে আবার স্টিয়ারিং এর দিকে নজর দিল। দাদা, লাফিয়ে লাফিয়ে বেড়াচ্ছেন কেন? টিকিট করেছেন? পিছন থেকে কন্ডাক্টরের কণ্ঠ। লোকটা হঠাৎ এলো কোথা থেকে? কিন্তু কোথায় লোকটা? শার্ট, প্যান্ট, কাঁধে ব্যাগ সব ঠিক আছে, শুধু লোকের চিহ্ন নেই। আচ্ছা, ভুতুড়ে মিনি বাসে উঠেছি তো, এখন প্রাণ নিয়ে বাড়ি ফিরতে পারলে হয়। পকেট থেকে টিকিট বের করে দেখালাম। গলায় সাহস এনে বললাম, কোথায় ছিলেন এতক্ষণ? কোথায় থাকবো, এই সিটের তলায় একটু ঘুমিয়ে নিচ্ছিলাম। ঘুম হবার কি আর জো আছে? তারপর লোকটা পাশে বসলো।
লোকটা বসলো মানে তার জামা কাপড় বসবার ভঙ্গি করলো। আপনাকে কি বলছিল এই ভৈরব ভট্টাচার্য? আমি অবাক। দেহ অদৃশ্য, অথচ কণ্ঠস্বর কানে আসছে। জিজ্ঞাসা করলাম, ভৈরব ভট্টাচার্যকে? আরে ওই যে বাস চালাচ্ছে, বাম নাই দেখাচ্ছিল বুঝি? আরে যে আসে তাকেই পইতে তুলে দেখায়। আজকাল আবার পইতের কোনো মান সম্মান আছে নাকি? ওর জন্যে তো আমার এই অবস্থা। কি রকম? লোকটা ব্যাগটা কাঁধ থেকে কোলের উপর রাখলো, বেশ চুৎসই হয়ে যেন বসলো। তারপর বলতে শুরু করলো, আরে স্টিয়ারিং ধরলে ভৈরবের আর জ্ঞান থাকে না। তখন মিনিবাস না উড়োজাহাজ কি চালাচ্ছে ভুলেই যায়। কতবার সাবধান করেছি, কিন্তু কে শোনে কার কথা? 5-6 বছরের বাচ্চা হাতে মুড়ির ঠোঁয়া। রাস্তা পার হচ্ছিল, দিল তাকে চাপা। ব্যাস, চারদিক থেকে লোক ঘিরে ফেলল। আদলা ইটের বৃষ্টি শুরু হলো মিনিবাসের ওপর। চায়ের দোকান থেকে এক টিকিওয়ালা বামুন বের হয়ে এলো, হাতে লোহার রড, একেবারে সোজা ভৈরবের মাথায়। আর শব্দটি করতে হলো না, স্টিয়ারিং এর উপর নেতিয়ে পড়ল। আমি দরজা দিয়ে পালাবার চেষ্টা করেছিলাম, থানিট এসে লাগলো আমার চোয়ালে। বাপ বলে ডিগবাজি খেয়ে রাস্তার উপর পড়লাম। সেই থেকে এই অবস্থা। ভৈরব বামুনের হাতে গেছে, নিজে বামুন, তাই ব্রহ্মদত্তি। আর আমি, কথা আর শেষ হলো না। ভৈরব ভট্টাচার্য হুঙ্কার দিয়ে উঠল, দেখ গুপে, প্যাসেঞ্জারকে যাতা বোঝাসনি। তুই তো বললি সব ঠিক আছে, চালাও জোরে, বাবুদের অফিসের দেরি হয়ে যাবে। খবরদার। কপালের নিচে অমন ড্যাব ড্যাবে একজোড়া চোখ রয়েছে কিসের জন্যে? রাস্তায় লোকজন দেখতে পাও না? আমি বলবো তবে থামবে? এবার ওদের চেহারা দেখা গেল। চেহারা মানে কঙ্কাল। চেঁচামেচি, হইচই, শেষকালে হাতাহাতি। সর্বনাশ! ভৈরব ভট্টাচার্য স্টিয়ারিং ছেড়ে বাসের ভিতরে হাত বাড়ালো। আজ তোর একদিন কি আমার একদিন। একবার ইটের ঘায়ে কাবার হয়েছিস, এবার আমার হাতে মরবি। গুপেও আস্তিন গুটিয়ে রুখে দাঁড়ালো। আঙুলের হাড়গুলো মড়মড় করে উঠল। ব্যাগটা ছুঁড়ে ফেলে দিল বাসের মেঝের উপর। বেশ, হয়ে যাক। দাদা বলে এতদিন কিছু বলিনি, কিন্তু আর মানুষ নেই যে মিথ্যে কথা সহ্য করব, অপমান গায়ে মাখব না। দেখি কার হাড়ে কত শক্তি। আমি মহা মুশকিলে পড়লাম। তুই কঙ্কালের মাঝখানে, আমি। লড়াই হলে বেশিরভাগ চোট আমার উপর দিয়েই যাবে। স্টিয়ারিং ছেড়ে ভৈরব ভট্টাচার্য ভিতরে চলে এসেছে। স্টিয়ারিংয়ে কেউ নেই, অথচ ভুতুরে বাস উদ্দাম বেগে ছুটেছে। বুঝতে পারলাম এখনই আশপাশের দোকানের সঙ্গে কলিশন হবে। মিনিবাস চুরমার, সেই সঙ্গে আমিও। অনেকগুলো উত্তেজিত কণ্ঠস্বর, কেউ ভৈরব ভট্টাচার্যের পক্ষ সমর্থন করছে, কেউ গুপির। কিন্তু বাস তো খালি ছিল, এতগুলো লোক এলো কোথা থেকে? মুখ ফিরিয়ে যা দেখলাম, তাতে আমার মাথার চুল সজারুর কাঁটার মতন খাড়া হয়ে উঠল। মনে হলো বুকের টুকটুক শব্দ বুঝি বন্ধ হয়ে গেল। একেবারে সামনের সিটে আমার পাশে তখন হালদারের দাদামশাই। মাস দুয়েক আগে যিনি বাজার থেকে আসবার সময় বাসের চাকার তলায় একেবারে থেঁতলে গিয়েছিলেন। তার পিছনের সিটের লোকটিও আমার খুব চেনা। আমার অফিসের দপ্তরি, যে কদিন আগে অফিসের সামনে ট্রাম থেকে নেমে রাস্তা পার হওয়ার সময় বাসের তলায় গুঁড়িয়ে ছাতু হয়ে গিয়েছিল। আরেকজনকে চিনতে পারলাম, আমাদের ঝিয়ের 7 বছরের ছেলে রতন।
সেও মারা গেছে বাসের চাকায়। বাকি লোকগুলোকে ঠিক বুঝতে পারলাম না, তবে রক্ত মাংসের মানুষ কেউ নয়। বিকট চিৎকার আর হাড়ের হাততালি কানে তালা ধরা শব্দ করে তুলল। লড়ে যা ভৈরব, গুপি, দেখি তোর কত মুড়ত। আরেক দল চেঁচাচ্ছে, সাবাস গুপি, একটা আর একটা কাট, আর একটা, ভৈরবকে ঠান্ডা করে দে। একবার ভাবলাম যা থাকে কপালে, বাস থেকে দিয়ে এক লাফ, কিন্তু ছুটন্ত এই বাস থেকে লাফ দিলে নিঘাত মৃত্যু। তাছাড়া নামবার জায়গা আটকেই তো যত মারামারি। হঠাৎ প্রচন্ড একটা শব্দ, মনে হলো মিনি বাসটা দু হাতে তুলে কে যেন আছড়ে ফেলল। হাড়ের খটাখট, কলকবজার ঝনঝনাত, সব লোকগুলো বুঝি তাল গোল পাকিয়ে গেল। আমি বিদ্যুৎ গতিতে ছিটকে বাইরে গিয়ে পড়লাম। কতক্ষণ পড়েছিলাম জানি না। জ্ঞান হতে ব্যাঙের কর্কশ ঐক্যতান কানে এলো। বুঝতে পারলাম পুকুরের ধারে পড়ে আছি। নরম মাটিতে পড়েছি বলে তেমন আঘাত পাইনি। দেহের কোথায় চোট লেগেছে তা হাত বুলিয়ে দেখতে গিয়ে চমকে উঠলাম। এক তিল মাংস কোথাও নেই, কেবল হাড় আর হাড়। স্বপ্ন দেখছি নাকি? চোখে হাত দিতেই হাত ভিতরে ঢুকে গেল। চোখ নেই, বিরাট দুটি গর্ত। অনেক কষ্টে কঙ্কাল দেহটা নিয়ে উঠে দাঁড়ালাম।